আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী রচিত তৈল প্রবন্ধ নিয়ে। হরপ্রসাদ শাস্ত্রী এর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য। কোনো কোনো সূত্রে জানা গিয়েছে তার আসল নাম শরৎনাথ ভট্টাচার্য। হরপ্রসাদ অর্থ কী? হর একটি শব্দ, প্রসাদ আরেকটি শব্দ। হর এটা শিবের একটি নাম, অর্থ মোচনকারী। প্রসাদ অর্থ অনুগ্রহ, আশীর্বাদ, দয়া। একত্রে অর্থ হয় শিবের দয়া, শিবের আশীর্বাদ। শাস্ত্রী এটা একটা উপাধি। বিশেষ করে যারা সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত ছিলেন তাদেরকে শাস্ত্রী উপাধিতে ভূষিত করা হতো। লেখক পরিচিতি আপনারা পড়ে নেবেন। এখন আমরা সরাসরি মূল প্রবন্ধে চলে যাব। মূল প্রবন্ধ। তৈল যে কী পদার্থ তাহা একমাত্র সংস্কৃত কবিরা কিছু সংখ্যক বুঝিয়েছিলেন। সংস্কৃত কবিদের মতে তৈলের অপর নাম স্নেহ, অর্থাৎ ভালোবাসা। বাস্তবে স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়ে থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ, নরম, কোমল বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ। তবে তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে? সুতরাং স্নেহ যেরূপ মানুষদেরকে কোমল, নরম, ঠান্ডা করিতে পারে, অনুরূপভাবে তৈলও মানুষদেরকে কোমল, নরম, ঠান্ডা করিতে পারে। সুতরাং তৈল এবং স্নেহ একই পদার্থ। সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন, যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন। বাস্তবিক তৈল সর্বশক্তিমান। এখন হরপ্রসাদ শাস্ত্রী তৈলের শক্তি সম্পর্কে আলোচনা করতেছে যে যাহা বলের অসাধ্য, অর্থাৎ যা বলের দ্বারা সাধ্য নয়, সম্ভব নয়, যে কাজ করা বলের দ্বারা সাধ্য নয়, যে কাজ বিদ্যার দ্বারা সাধ্য নয়, যাহা দনের দ্বারা অসাধ্য, অর্থাৎ দন দ্বারা ও সাধ্য নয়, সম্ভব নয়, যাহা কৌশলের দ্বারাও সম্ভব নয়, তাহা কেবলমাত্র তৈল দ্বারা সিদ্ধ সম্ভব হইতে পারে। অর্থাৎ যে সকল কাজ বলের দ্বারা, বিদ্যার দ্বারা, দনের দ্বারা, কৌশলের দ্বারা সম্ভব নয়, তাহা একমাত্র তৈলের দ্বারাই সম্ভব হইতে পারে। যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান। অর্থাৎ যে ব্যক্তি এই সর্বশক্তিমান তৈল, যে তৈলটা দ্বারা মানুষ সকল কাজে করিতে পারে, এই তৈলের ব্যবহার করতে জানবে যে ব্যক্তি, সে সর্বশক্তিমান। আর যে ব্যক্তি এই তৈল ব্যবহার করতে পারবে তাহার কাছে জগতের সকল কাজই সোজা। তাহার চাকরির জন্য ভাবিতে হয় না, উকিলিতে পসার, অর্থাৎ উকালতি পেশা প্রসারের জন্য, বৃদ্ধির জন্য সময় নষ্ট করিতে হয় না, বিনা কাজে বসিয়া থাকিতে হয় না, কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না। অর্থাৎ শিক্ষানবিশ অর্থ হচ্ছে যে হাতে কলমে শিক্ষা। যে ব্যক্তি তৈল ব্যবহার করিতে জানিবে তাহার হাতে কলমে কোনো শিক্ষা থাকিতে হইবে না। যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে, আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে, সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে। সেনাপতি হইতে সাহস দরকার, কিন্তু যে ব্যক্তির তৈল থাকবে, সাহস না থাকলেও সে সেনাপতি এমনিতে হইতে পারে এবং দুর্লভ রাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে। তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ সম্ভব হয় না। তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন অর্থাৎ রান্না সুস্বাদু হয় না, চেহারা খোলে না। হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না। তৈল না থাকিলে মানুষের হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, মানুষ তাকে চিনে না। তৈল থাকিলে তাহার কিছুরই অভাব থাকে না। সর্বশক্তিমান তৈল নানা রূপে সমস্ত পৃথিবীতে ব্যপ্ত করিয়াছে। অর্থাৎ এই তৈলটা শুধু তৈল রূপে পৃথিবীর মধ্যে রয়েছে এমনটা নয়, এই তৈলের বিভিন্ন রূপ পৃথিবীর মধ্যে রয়েছে। তৈলের যে মূর্তিতে অর্থ রূপে, অর্থাৎ তৈলের যে রূপে আমরা গুরুজনকে স্নিগ্ধ, কোমল, নরম করি তাহার নাম ভক্তি। গুরুজনদেরকে আমরা যে তৈল দিয়ে থাকি তাহার নাম ভক্তি হিসাবে এই পৃথিবীর মধ্যে তাহা ব্যক্ত হয়ে রয়েছে। যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করে, তৈলের যে রূপ দ্বারা আমরা গৃহিণীকে, স্ত্রীকে স্নিগ্ধ, কোমল করে, নরম করে তাহার নাম প্রণয়। অর্থাৎ প্রণয় অর্থ ভালোবাসা, প্রেম। যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করে তাহার নাম মৈত্রী। মৈত্রী অর্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি, কোমল করি, নরম করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য ফিলন্থফি। ফিলন্থফি অর্থ মানব প্রেম। যাহা দ্বারা সাহেবকে
স্নিগ্ধ কোমল নরম করি তাহার নাম লয়লটি, অর্থ অনুগত্য বিশ্বস্ততা। যাহা দ্বারা বড়লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, মডেস্টি অর্থ বিনয় শালীনতা নম্রতা। চাকর বাকর প্রভৃতিকেও আমরা তোল দিয়ে থাকি, আমরা আমাদের চাকরদেরকেও তোল দিয়ে থাকি, তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই। চাকরদেরকে তৈল দেওয়ার মাধ্যমে আমরা ভক্তি বা যত্ন পাই। অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করে, অর্থাৎ কাউকে আমরা তৈল দিয়া তৈল বাহির করি, এর অর্থ হচ্ছে কাউকে ভালোবাসা দিয়ে ভালোবাসা বাহির করে, অর্থাৎ ভালোবাসা পাই। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নিদুগম অর্থাৎ অগ্নি বের হয়। অগ্নি নিবারণের একমাত্র উপায় তৈল। এই জন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে। এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয়, অর্থাৎ যখন স্বামী স্ত্রী ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়, তখন রফা নামক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয়, কোমল করে দেয়, নরম করে দেয়। রফা নামক এক প্রকারের তৈল আসিয়া, তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত, তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতাপুত্রের স্বামী স্ত্রী রাজায় প্রজায় বিবাদ বিসম্বাদে নিরন্তর অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইত। অর্থাৎ তৈল যদি মানুষদেরকে কোমল ঠান্ডা নরম অগ্নি নিবারণী শক্তি না থাকতো, তাহলে আমাদের দেশে সমাজে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রের স্বামী এবং স্ত্রী রাজা এবং প্রজার মধ্যে সব সময় বিবাদ লেগে থাকতো। পূর্বে বলা গিয়েছে যে তৈল দিতে পারে, অর্থাৎ যে ব্যক্তি তৈল দিতে পারবে সে সর্বশক্তিমান। কিন্তু তৈল দিলেই হয় না, দিবার পাত্র আছে, সময় আসছে, কৌশলও আছে। তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বশতাপন্ন অর্থাৎ আয়ত্তে চলে আসে। অগ্নিতে অল্প তৈল দিয়ে সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, কিন্তু সে তৈল মূর্তিমান। মূর্তিমান অর্থ প্রত্যক্ষ স্পষ্ট, অর্থাৎ এখানে লেখক তৈলকে একটি প্রতীকী রূপ হিসাবে ব্যবহার করেছেন। কিন্তু যে তৈল দিয়ে সারা রাত্রি আগুনকে আবদ্ধ করে রাখা যায়, সে তৈল কিন্তু স্পষ্ট। সে তৈলটা আমাদের যে সচরাচর যেই তৈল, সেই তৈলকে বোঝানো হয়েছে। কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না। পুটে অর্থাৎ ক্ষুদ্র তেলি যে তৈলের ব্যবসা করেন, সেই তেলি হইতে লাট সাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র। তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয়, তৈল জিনিসটা কিন্তু নষ্ট হয় না। একবার দিয়া রাখিলে নিশ্চয় কোনো না কোনো ফল ফলিবে, কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে, সে তৈল নিশিকের তৈল পাওয়ার প্রধান পাত্র। অর্থাৎ তৈল দেওয়ার প্রধান পাত্র হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি থেকে আমরা উপস্থিত এখনই কোনো একটি কাজ, কোনো একটি উপকার আদায় করব, ওই আদায় করার সময়টাই হচ্ছে ওই ব্যক্তি তৈল পাওয়ার পাত্র। সময়, তৈল দেওয়ার যে একটা সময় রয়েছে, সে সময় সম্পর্কে সংস্কৃত কবি অর্থাৎ হরপ্রসাদ ভট্টাচার্য মত যে সময় হোক তৈল দিয়ে রাখিলে কাজ হইবে, কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। অর্থাৎ তৈল জিনিসটা নষ্ট হওয়ার নয়, কিন্তু উপযুক্ত সময়ে সময়মতো একটু তৈলে অনেক উপকার আসে। কৌশল, পূর্বে উল্লেখ করা গিয়েছে যে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে। যেহেতু তৈল নষ্ট হয় না, তথাপি দিবার কৌশল আছে, তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিও যাহার নিকট 5 শিকা বই আদায় করিতে পারিল না, একজন ইংরেজওয়ালা তাহার নিকট অনায়াসে 50 টাকা বাহির করিয়া লইয়া গেল। অর্থাৎ ভট্টাচার্য হিন্দুদের এই পণ্ডিতেরা সমস্ত দিন বকিও যাদের নিকট থেকে 5 শিকা আদায় করতে পারত না, কিন্তু ইংরেজেরা অনায়াসে তাদের নিকট থেকে 50 টাকা বাহির কইরা নিয়ে চলে যেত, অর্থাৎ তৈল দেওয়ার মাধ্যমে। তার মানে বোঝা গেল যে তৈল দেওয়ার কৌশলও আছে। কৌশল করিয়া এক বিন্দু দিলে, অর্থাৎ কৌশল করিয়া এক বিন্দু তৈল দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলসে কলসে ডালিলেও তা হয় না। ব্যক্তি বিশেষ তৈলের গুণ, অর্থাৎ ব্যক্তি বিশেষ তৈলের গুণ তারতম্য পার্থক্য অনেক আছে। নিষ্কৃত্রিম তৈল পাওয়া অতি দুর্লভ, অর্থাৎ খাঁটি তৈল পাওয়া অতি দুর্লভ, কিন্তু তৈলের এমনই একটি আশ্চর্য সম্মিলনী একত্রিত শক্তি আছে যে তাহাতে যে উহা অন্য সকল পদার্থেরই
গুণই আত্মসাৎ করিতে পারে। অর্থাৎ অন্য অন্য পদার্থরা যে গুণ রয়েছে, অন্য অন্য পদার্থের মধ্যে যে গুণটা রয়েছে তৈলের মধ্যে, ওই সকল পদার্থের গুণ একসাথে তৈলের মধ্যে রয়েছে। যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান। অর্থাৎ লেখক বলেছেন যে যে ব্যক্তির বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান। বিদ্যার উপর অর্থাৎ বিদ্যার সাথে সাথে যাহার বুদ্ধি আছে তাহার তৈল আরও মূল্যবান। তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতি তৈলের অর্থাৎ প্রতি বিন্দু তৈলের মূল্য লক্ষ টাকা। কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক, হাজার বিদ্যা থাকুক, হাজার ধন থাকুক, কেউ টের পায় না। অর্থাৎ যার তৈল থাকে না সে সবসময় গোপনেই থাকে, সে কখনো প্রকাশ হইতে পারে না। তৈল দিবার প্রবৃত্তি ইচ্ছাটা স্বাভাবিক, এই স্বাভাবিক সকলেরও আছে, প্রবৃত্তি সকলেরই আছে এবং সুবিধা মতো আপন গৃহে ও আপন দলে সকলে ইহা প্রয়োগ করিয়া থাকে। কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর বাহিরের লোককে তৈল দিতে পারে না। তৈল দান প্রবৃত্তি অর্থাৎ তৈল দেওয়ার ইচ্ছাটা স্বাভাবিক হলেও উহাতে কৃতকার্য হওয়াটা অদৃষ্ট সাপেক্ষ অর্থাৎ ভাগ্যের উপর নির্ভর করে। তৈল দেওয়ার মাধ্যমে কারো চাটুকারিতা করার মাধ্যমে যে কোনো একটি কাজ আদায় হবে সেটা ভাগ্যের উপর নির্ভর করে যে তার কাজটা আদায় হবে কিনা। আজকাল বিজ্ঞান শিল্প প্রভৃতি শিখাইবার জন্য নানা রকমের চেষ্টা চলিতেছে যে বিজ্ঞান শিল্প প্রভৃতি এগুলো শেখানোর জন্য নানা চেষ্টা চলিতেছে, যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ হাতে কলমে কাজের লোক হইতে পারে। তার জন্য সকলে সচেষ্ট, সকলে চেষ্টা করিতেছে। কিন্তু কাজের লোক হইতে হইলে তৈল দান সকলের আগে দরকার। অর্থাৎ লেখক বলেছেন যে বাঙালিরা যে মানুষকে কাজের লোক বানানোর জন্য নানাবিধ চেষ্টা করিতেছে, কিন্তু এই না হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শেখানোর জন্য আগে তৈল শিক্ষা দেওয়াটাই দরকার। অতএব তৈল দানের একটি স্কুলের নিতান্ত প্রয়োজন। অতএব আমরা প্রস্তাব করি বাসিয়া কোনো রায় বাহাদুর অথবা খা বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্রই একটি স্নেহ অর্থাৎ তৈল নিশিকের তৈল দেওয়ার কলেজ খোলা হয়। এখানে রায় বাহাদুর এবং খান বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া যে তৈলের একটি কলেজ খোলার কথা বলা হয়েছে তা এখানে ব্যঙ্গ করে রায় বাহাদুর এবং খান বাহাদুরকে বলা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ আমলে মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক এই ব্রিটিশদের চাটুকারিতার মাধ্যমে তাদেরকে তৈল দেওয়ার মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করতেন, বিদায় লেখক এদেরকে ব্যঙ্গ করে বলেছেন। অন্তত উকিলি শিক্ষার নিমিত্ত উকিলি শিক্ষার জন্য ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক। কলেজ খুলিতে পারিলে ভালোই হয়, কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলে প্রথমেই গোলযোগ উপস্থিত হয়। তৈল সবাই দিয়া থাকেন কিন্তু কেহই স্বীকার করেন না যে আমি দিই। সুতরাং এই বিদ্যার অধ্যাপক জোটা বার খুবই কষ্টকর মিলানো। এই বিদ্যা শিখিতে চাইলে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয়, রীতিমতো লেকচার পাওয়া যায় না। যদিও কোনো রীতিমতো কলেজ নাই, তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তাদের মতো লোকের বাড়ি সর্বদাই গেলে উত্তম রূপ শিক্ষালাভ করা যাইতে পারে। বাঙালির বল নাই, বিক্রম শক্তি নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল। এ বাঙালির যে কোনো লোক কিছু করিয়াছেন সকলেই তৈলের জোরে করিয়াছেন। বাঙালিদিগের তৈলের মূল্য অধিক নয় এবং কি কৌশল সে তৈল বিদ্যার্থী পুরুষদিগের সুখসেব্য। বিদ্যার্থী পুরুষ অর্থ মহান পুরুষদের উপভোগকাম্য হয়, তাহা অতি অল্প লোক জানে। যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাহারাই আমাদের দেশের বড় লোক, তাহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়াছেন। তৈল বিদ্যার্থী পুরুষদিগের সুখসেব্য হইবে, ইচ্ছা করিলে সে শিক্ষা এই দেশে হওয়া কঠিন। তার জন্য বিলাত বিদেশে যাওয়া আবশ্যক। তত্রত্য অর্থাৎ সেখানে রমণীরা এ বিষয়ে প্রধান অধ্যাপক। তত্রত্য অর্থ যেখানে সেখানে, অর্থাৎ বিলেতে যেখানে সেখানে রমণীরা এ বিষয়ে প্রধান অধ্যাপক। তাহাদের থ্রু হইলে অর্থাৎ তাহাদের মাধ্যম হইলে তৈল শীঘ্রই কাজে আইসে। শেষে মনে রাখা উচিত, এক তৈলে চাকাও গড়ে আর তৈলে মনও ফিরে। এই অংশটির ব্যাখ্যা বইয়ের মধ্যে রয়েছে, সুতরাং আমি আর করলাম না।
আপনারা পড়ে নেবেন। এখন আমরা এই হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের সার সংক্ষেপ কিছু আলোচনা করব। তৈল প্রবন্ধের সার সংক্ষেপ। হরপ্রসাদ শাস্ত্রী তার তৈল প্রবন্ধে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তৈলের মহিমা গুণকীর্তন বর্ণনা করেছেন। সংস্কৃত কবিদের মতে তৈলের আরেক নাম স্নেহ অর্থাৎ ভালোবাসা ও তোষামদ অর্থাৎ চাটুকারিতা। মূলত হরপ্রসাদ শাস্ত্রী এখানে তৈল দেওয়াটাকে চাটুকারিতা হিসাবে তুলে ধরেছেন। একটি প্রতীকী রূপ হিসাবে চাটুকারিতার একটি প্রতীকী রূপ হিসাবে হরপ্রসাদ শাস্ত্রী তৈলকে ব্যবহার করেছেন, উল্লেখ করেছেন। লেখক দেখিয়েছেন তৈল এমন এক শক্তি যা বল, বিদ্যা বা দন দিয়ে সম্ভব নয়, সেটিও সহযোগ করে দেয়। অর্থাৎ তৈলের এমন একটি শক্তি রয়েছে যে, অর্থাৎ এই চাটুকারিতার এমন একটি শক্তি রয়েছে যে, যে কাজ বলের দ্বারা, বিদ্যার দ্বারা, দন দ্বারা সম্ভব নয়, সেটি এই তৈলের দ্বারা, চাটুকারিতার দ্বারা সম্ভব। যে তৈল দিতে জানে সে অজ্ঞ হয়েও বড় পদে আসীন হতে পারে। সমাজে ভক্তি, প্রণয়, মৈত্রী এসবই আসলে ভিন্ন ভিন্ন রূপে তৈল। অর্থাৎ সমাজে আমরা যে ভক্তি নামে একটা কথা প্রচলিত, প্রণয় নামে যে একটি কথা প্রচলিত, মৈত্রী নামে যে একটি কথা প্রচলিত, এগুলো মূলত তৈলই, চাটুকারিতই, কিন্তু এগুলো বিভিন্ন রূপে সমাজে বিভিন্ন নামে প্রচলিত। তৈলের প্রয়োগের সময় কৌশল ও পাত্র খুব জরুরি। তৈল প্রয়োগের সময়টা, কৌশলটা, পাত্র খুব জরুরি। ঠিক সময়ে সামান্য তৈল দিলেই কাজ হয়, আবার অতিরিক্ত দিলেও কখনো ফল মেলে না। সুতরাং প্রাবন্ধিক হরপ্রসাদ শাস্ত্রী তার প্রবন্ধ, তৈল প্রবন্ধ জুড়ে হাস্যরস ও বিদ্রূপ ব্যবহার করে শাস্ত্রী প্রমাণ করেছেন তৈল ছাড়া, চাটুকারিতা ছাড়া সমাজের কোনো কাজই চলে না। একে অপরকে স্নিগ্ধ করে তোলার মাধ্যমই হলো তৈল। মূলত হরপ্রসাদ শাস্ত্রী ব্রিটিশ আমলে এই ভারতবর্ষের কিছু মানুষদের চরিত্র ব্যঙ্গ করে রচনা করেছেন যে, এই ভারতবর্ষের কিছু লোক তারা ব্রিটিশদের চাটুকারিতার মাধ্যমে নিজেদেরকে পরাধীনতার জালে বেঁধে রেখেছিলেন। তারা এটা বুঝতে পারেন নাই, বরঞ্চ তারা ব্রিটিশদের চাটুকারিতা করার মাধ্যমে নিজেদের স্বার্থ, নিজেদের আশা আকাঙ্ক্ষাগুলো আদায় করে নিয়েছেন।